আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তেলাওয়াতের শুরুর দোয়া পড়ে নেই সকলে একটু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমরা কালকে মাদ নিয়ে আলোচনা শুরু করছিলাম। মাদ নিয়ে এখনই আলোচনা শুরু করব। আসলে দ্রুত আগাইতে হবে, এটা হচ্ছে মূল কথা। আমাদের অনেকগুলো লেকচার শিট আছে, অনেকগুলো পড়া আছে। পড়ার বাইরে আমরা কোনো কথাই বলবো না, পড়া নিয়েই কথা বলতে হবে। আমাদের কিন্তু অনেক বিষয় এখনো বাকি আছে। আচ্ছা, এখান থেকে দেখেন হরফগুলো চিনে পড়তে পারেন কিনা, কালকে তো বলছিলাম। এবং এই লেকচার শিটে যার কি সমস্যা আছে এটা বলবেন যে কোনখানে কি বুঝতে পারেন না মোরাক্কাব। আমরা এরপরে পরবর্তী লেকচার শিটে চলে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি হুজুর কি পড়া শুরু করবো? জি জি জি, অবশ্যই। মানে হুজুর কি ওই মানে হরফগুলো একটা একটা আলাদা আলাদা করে হরফগুলো বলবো বলে নাকি? যাবেন তাইলে হবে। শব্দ 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 থাইমে থাইমে হরফগুলো বলে যান। জি। ইয়া, নু, কফ, লাম, ইয়া নুন বা। নুন নু না নুন নু জিনিসটা আবার কি? নুন নুন। জি। ইয়া, নুন, কফ, লাম, বা, তা, গদ, লাম, ইয়া, লাম, ইয়া, তা, আচ্ছা, একটু থাইমে থাইমে কফ, পড়তে হবে, ঠিক আছে? একটু লাম। থাইমে থাইমে পড়তে হবে। প্রত্যেক শব্দ থাইমে থাইমে পড়তে হবে। সব এমন ভাবে পড়ে যাওয়া যাবে না যেন মানে আলাদা করা না যায়, এরকম না। জি। যেমন ইয়া তা কাফ লাম মিম মিম। এই পর্যন্ত হুম, থামার, এরপর থাইমা এর পরের শব্দটা আবার শুরু করতে হবে। জি জি। তা, মিম, লাম, ইয়া, কাফ, মিম, হা, তা, হা, নুন, লাম, ফা, সিন, কাফ, কফ ইয়া, কি? নুন। কাফ না, এটা কি? কফ। কফ, কফ। কফ, জি। কফ, 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 ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। আচ্ছা, এখান থেকে পড়েন। লাম, নুন, সিন, আইন, হামজা। লাম। আইন কেন হবে? হামজা হামজা এটা পৃথক আছে উপরে দেখেন। আইন হইলে তো লাইনের মধ্যে লাগতো এক। দুই নম্বর হচ্ছে মাঝের জি। আইন কখনো এরকম হয় না, ঠিক আছে? মাঝের আইন এইটার মতো না, এই যে ত্রিভুজ আকারে হবে। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম, লাম, ইয়া, জিম, মিম, আইন, নু, নুন,
কাফ মিম ইয়া সিন তা তা না হা তা তা হুম তা সা ফা ফা তা হা হ্যাঁ এটা হা ত হা হুম ত ত আইন ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া আলিফ জি এই পর্যন্ত কাফ আরেকজন পড়েন জি আমি বলছি জি আচ্ছা আপনি পড়বেন হচ্ছে তৃতীয় লাইন থেকে এটা হুম নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম হ্যাঁ নুন লাম সিন লাম হামজা আইন লাম মিম ইয়া নুন লাম ঠিক লাম আছে আইন লাম মিম ইয়া হ্যাঁ নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম হুম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম হুম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন জি মাশাআল্লাহ আরেকজন পড়েন আমি পড়ি জি এখান থেকে জি কফ লাম হা ওয়াও হামজা লাম লাম হা হুম। হামজা হা দাল আচ্ছা এখানে একটা কথা আছে এগুলোকে আমরা হামজা বলবো না আপাতত আলিফ বলে যাব কারণ কি কোনটা হামজা আর কোনটা আলিফ এটা আমরা বুঝবো কখন যখন হরকত থাকবে ঠিক আছে হরকত ছাড়া আমরা সবগুলোকে আলিফ বলবো কারণ এখানে কিন্তু একটা যেমন ধরেন কুল হুয়াল্লাহু আহাদ এখানে ওয়াল্লাহ যখন ওয়াও লামকে ধরতেছে তখন এটা মাঝখানে এটা আলিফি এটা হামজা না ঠিক আছে কিন্তু আহাদুন এখানে আহাদ এটা হামজা ঠিক আছে এখন আমরা সবগুলোকে আলিফ বলে যাই ঠিক আছে খালি যেহেতু আলিফ বলে যাই দেখলে ভালো আলিফ লাম লাম হা আলিফ লাম صاد মিম দাল লাম মিম ইয়া লাম দাল ওয়াও লাম মিম ইয়া ওয়াও লাম দাল ওয়াও লাম মিম ইয়া কাফ নুন লাম হা কাফ ফা ওয়াও আলিফ আলিফ হা দাল আলিফ আলিফ তা না আলিফের পরে লাম আলিফের পরে ওটা লাম লামটা মিশানো দেখেন লামটা বাম দিকে গেছে জি জি আলিফ লাম তা হা ইয়া লাম নুন লাম লাম হা ওয়াও আলিফ আলিফ صاد লাম ওয়াও ওয়াও আলিফ লাম সদ লাম ওয়াও ঠিক আছে তার আগে আত্তাহিয়াতু এখানে ওইটা তা ছিল শেষে ঠিক আছে নুন না আচ্ছা দুই নুক্তা ওয়ালা দুই নুক্তা নুক্তাটা একটু খেয়াল করতে হবে ভালো করে জি আচ্ছা আলিফ আচ্ছা মাশাআল্লাহ হইছে ভালো করে বুঝতে পারছেন আর যেগুলো সমস্যা আছে এগুলো হচ্ছে মানে খেয়াল করা হয় না এর জন্য যেমন লামটাকে আলিফ পড়তেছেন খেয়াল করেন না যে লামটা মিশানো হয়ে কিন্তু হরফ চিনতে পারছেন আচ্ছা আমরা আর পড়া শুনবো না আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই লেকচার শিট থেকে যারা ক্লাস করছেন বুঝতে পারেন নাই বা এই না কালকে এটা কোনো সমস্যা আছে তাহলে বলেন এই যে মুরাক্কাব বললাম এতে কি কোনো সমস্যা আছে গয়রি মুরাক্কাবের হরফ কয়টা কেউ বলতে পারবেন মুখস্থ হয়েছে কারো গয়রি মুরাক্কাব পাঁচটা হুম এই না মুরাক্কাব হ্যাঁ কি কি মুরাক্কাব মানে কি মুরাক্কাব মানে হচ্ছে কালকে ক্লাস ছিলেন কালকে আগের বাংলা যদি রাখবো
জি, মানে এটা তো বলা যায় ঠিক আছে, কিন্তু ক্লাসে থাকলে অবশ্যই জানতেন। মানে হচ্ছে এই যে আমরা এখন যে পড়লাম, এই যে মিশানো, একটার সাথে জি একটা হরফ মিশানো, এটাকে মুরাক্কাব বলে। জি ঠিক আছে, এটা মিশানো যায় না কিছু হরফ, এগুলোকে গয়রি মুরাক্কাব বলে। আপনারা যদি ক্লাস মিস করে থাকেন তাহলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। জি। আপনারা যারা ক্লাস করছেন, গয়রি মুরাক্কাবের হরফ কয়টা? 7টা বললেন না, কি কি? জি হুজুর 7টা। হ্যাঁ। আলিফ, দাল, লাল, র, জা, ওয়াও, হামজা। জি, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা এটাই এই পর্যন্তই থাকবে। যারা ক্লাস করেন না এখনো তাদের তো আসলে বারবার রিপিট করা সম্ভব হবে না। আমরা অবশ্যই ক্লাস দেখে নিব। মাদ। হুজুর এখানে আমার একটা প্রশ্ন জি ছিল জি জি। আমার। যে গায়রি মুরাক্কাব যেটা, এটা হচ্ছে উনার বাম পাশে যে অর্থটা ধরতে পারে না, কিন্তু ডান পাশে যখন ধরবে হুম। তখন তারা কি আমরা মুরাক্কাব বলবো নাকি অন্যভাবে উচ্চারণ না, করবো এখানে? এই 29 হরফ সবগুলোই আপনার ডান পাশ দিয়ে ধরতে পারে, যে কারণে ওইটাকে মুরাক্কাব গয়র মুরাক্কাবের প্রশ্নই জাগায় না এখানে। এখানে মানে ওই হিসাবে কোনো মুরাক্কাব গয়র মুরাক্কাব হয় না, হয় হচ্ছে বাম দিকে। আপনি কেন, আপনি বলি, প্রথম হরফটা যখন হয়, প্রথম হরফটা যখন হবে সেইটা কোন দিকে হবে? বাম পাশে। না, ডান পাশে হবে। কেন বাম পাশে হবে? ও আচ্ছা, সরি, কেন আমার বাম মনে হয় পাশে? ডান পাশে। বাংলা ভাষা, এটা আরবি, আরবি শব্দ হচ্ছে, আরবি শব্দ সবসময় ইটা ডান হবে, পাশ থেকে। ডান পাশ থেকে শুরু হবে। প্রথমে ডান দিকে লিখবো, তো ডান দিকে লিখবো যেটা, ডান দিকে লেখার পরে আমার আঙ্গুল টানতে হবে, আমার কলম টানতে হবে কোন দিকে? বাম দিকে। বাম দিকে। তো আমি তো ডান দিকের হরফ হিসাবে আমার মুরাক্কাব হবে না। বাম দিকে যখন আমি টাইনা লিখে মিলাইয়া লিখতে পারবো, আমার কলম উঠবে না, ওইটার উপরে মুরাক্কাব আর গয়রে মুরাক্কাব হবে। কিন্তু আমি জি ডানের হিসাবে ধরতে পারবো না, তাহলে তো ডানের যে হরফটা রাখলাম তার ডানের হরফটা কই সেটা খুঁজে পারবো না। ঠিক আছে, তো বাম দিকে যে কলম আমার উঠাইতে হবে না, বাম দিকে যে কলম আমার উঠাইতে হবে না, সেই হিসাবে মুরাক্কাব আর গয়রে মুরাক্কাব, যেখান থেকে কলম উঠে যাবে ওই হরফটা যেটা দিয়া উঠে গেছে, খেয়াল করেন, যেটা দিয়ে উঠে গেছে জি ওই হরফটা কিন্তু গয়রে মুরাক্কাব হইছে। খেয়াল করেন, জি যেটা দিয়ে উঠে গেছে ওইটা কিন্তু গয়রে মুরাক্কাব। জি কারণ ওইটা সামনে যাইতে পারে নাই, কারণ ও গয়রে মুরাক্কাব দেখে। ও হয়তো আলিফ টান দিলে লাম হয়ে গেছে, নাইলে দাল দাল টান দিলে অন্য হরফ হয়ে গেছে, এইটা। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, আরেকটা মানে স্পেস হয় দুইটা কারণে, দুইটা কারণে। একটা হচ্ছে শব্দ শব্দ স্পেস, এটা সব ভাষার ক্ষেত্রেই হয়। সব ভাষায় কিন্তু প্রত্যেক শব্দ কি করে, ভিন্ন ভিন্ন করে লেখে কিন্তু। সব ভাষায় লেখে না। হ্যাঁ, আমি মানে আমি যদি বলি যে আমার একটা কলম আছে, তাহলে কি আমার একটি কলম আছে আলাদা আলাদা লিখবো না? হ্যাঁ, জি, একটা একটা করে শব্দ। আই হ্যাভ এ পেন একটা আলাদা আলাদা করে লিখবো না? মানে প্রতিটা একটা শব্দ লিখবই। আরবিতেও এরকমই হবে। ঠিক আছে, আরবিতেও আলাদা 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 লিখবো শব্দ। মুরাক্কাব গয়রে মুরাক্কাব শব্দের মধ্যের কাজ। ঠিক আছে, জি ভিন্ন ভিন্ন শব্দের কাজ না, শব্দের মধ্যের কাজ। এইটা বাংলা কিংবা ইংলিশ, ইংলিশ ভাষায় নেই, এটা আরবির ক্ষেত্রে আছে, ওইটা লেখার ক্ষেত্রে পরিবর্তন হয়। এগুলো আগে আলোচনা শেষ হয়ে গেছে। মাদ, জি কালকে যে বিষয়টা বলছিলাম মনে আছে কিনা, মাদ অর্থ হচ্ছে, বলেন তো কি মাদ অর্থ? পড়াইছিলাম, মাদ অর্থ কি জানো? জি ভুলে গেছি, কালকে ক্লাসে ছিলাম যারা। মাদ অর্থ, মাদ অর্থ, মাদ মানে বা অর্থ কি বোঝায়? এক আলিফ বা দুই হরকত টেনে পড়াকে মাদ বোঝায়, মানে মাদ অর্থ হচ্ছে মাদ টেনে বলে। পড়া। হ্যাঁ, এক আলিফটা তো হচ্ছে একটা পরিমাণ, এই মাত্রা হচ্ছে হ্যাঁ তিনটা পরিমাণে আমরা টেনে থাকি, তিনটা পরিমাণ। আসলে এইটার অনেক ধরনের প্রকার করা যায়। ঠিক আছে, আমরা যেটাকে ১ ২ ১ ৩ ৪ বলি, এটাকে আবার জটিল করতে গেলে ১ ২ ৩ ও বলা যায়। ঠিক আছে, এইরকমও হয়, ১ ২ ৩ এরকম হয়, কারণ এটা একটার ডাবল পরিমাণ হয়। তো বিষয়টা হচ্ছে ওরকম না, আমরা যেটা সব থেকে বেশি প্রচারিত ১ ৩ আর ৪, এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, ১ আর ৪ হচ্ছে ওয়াজিব, এখানে কোনো কাটাছিড়া করা যায় না। ভালো করে মনে রাখবেন, ১ ৪ এ কোনো কাটাছিড়া হবে না। ১ ৪ এ কোনো কাটাছিড়া হবে না। অর্থাৎ ১ কে আপনি কমাইতে পারবেন না। কেন পারবেন না?
আপনি নিজেই বলতে পারবেন। আচ্ছা, ১ কে যদি আমি কমাই তাহলে কি থাকে বলেন দেখি? কালকে যে পরিমাণ বলছিলাম তাতে কি থাকে? ১ কে যদি আমি কমাই, ১ এ ১ হইতে কি লাগে? ২ টা হরকত লাগে। ১ হইতে কি লাগে? ২ টা হরকত লাগে। তাহলে ১ হরকত বাদ দিলে কি হয়ে যায়? ১ হরকত। কমাইলে ১ হরকত বাদ হয়ে যাবে না? তাহলে ১ হরকত হয়। এখন ১ হরকতকে কি করে? ১ হরকত হইলে কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে এটা ভিন্ন হয়ে গেল না? মাদ-অর্থ টানা আর ১ হরকত হলে কি হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। বিপরীত হয়ে গেল না? এজন্য এক আলিফকে কি করা যায় না? কমানো যায় না। কোনোভাবেই এক আলিফকে কমানো যায় না। ৪ আলিফকে কেন কমানো যায় না? কারণ ৪ আলিফ যেটা হয়, এইটা যখন আপনি আ ৪ আলিফকে কমাবেন, টানটা কমাবেন, তখন ৪ আলিফটা হয় কোনো একটা চিহ্নের কারণে। কোনো একটা হরফের হওয়ার কারণে, হরফ। কোনো একটা হরফ হওয়ার কারণে। একই শব্দের মধ্যে কোনো একটা হরফ। মানে একটা শব্দের মধ্যে এক অক্ষর থেকে এক অক্ষর। যখন আপনি একটা মাদকে বাদ দিবেন, ৪ আলিফকে টানটা কমাই দিবেন, তখন একটা হরফ উঠে যাবে। যেমন ওয়ালাদ-দল্লিন। এই যে ওয়ালাদ-দল্লিন, এই দদ খালি এর জোর দ, লামে যে তাসদিদ আছে, এটা তো আমরা পড়বো এরকম। কিন্তু এই লামটার ২ বার আছে। তাসদিদ মানে কি? ২ বার হওয়া। তাসদিদ মানে ২ বার হওয়া। এটা জিন্স একটা আরবি ব্যাকরণের বিষয়। মুদাআফি সুলাসি মানে এক পরাপর ২ হরফ হইলে একটার মধ্যে একটা হযফ করা হয়, নিয়ে নেওয়া হয়। একটার মধ্যে একটা হরফ নিয়ে একটা তাসদিদ দিয়ে দেওয়া হয়। তাসদিদ মানে হচ্ছে এক ডাবল হরফ। ওই হরফটা কি? দ্বিত্ব না করে বা আরবিতে একবার ২ বার না লিখে এটা একবারে লিখে দ্বিত্ব পড়া হয়। তাহলে এই বিষয়টা হচ্ছে যে তখন আপনি এটা বাদ দিতে পারবেন না। এজন্য ৪ এবং ১ কে কখনো কসর করা যায় না। কসর করা যায় ৩ কে। ৩ আলিফ মাদকে কি করা যায়? কসর করা যায়। ৩ আলিফ মাদকে কমাইলে কোনো পরিবর্তন ঘটে না। এখন এইটাও আমরা করব না। কেন করব না? কারণ আপনি যখন ৩ আলিফ মাদ কসর করবেন তখন সব ৩ আলিফ একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব ৩ আলিফকে কি করতে হবে আপনার? কসর করে যাইতে হবে। একটা মন চাইছে ৩ আলিফ দিছেন, একটা মন চাইছে ১ আলিফ দিছেন, তাহলে হবে না। দেখবেন যে ইমাম সুদাইসি, ঠিক আছে? বর্তমান হচ্ছে মক্কা মদিনার যে ইমাম, মানে উনি হচ্ছে পরিচালনা প্রেসিডেন্ট বলা হয় ওনাকে। তো তার তেলাওয়াতের মধ্যে এই কসরটা পড়ে। তার তেলাওয়াতটা ভালো। অনেকেই শোনেন যেহেতু এটা খেয়াল করবেন। এখন খেয়াল করতে পারবেন। খেয়াল করলেই বুঝতে পারবেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে? এরকম পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম টান দিতেছে। এই যে কুল ইয়া এটা দেখাইলাম কেন? কুল ইয়া এটা ৩ আলিফ ছিল, এখানে সে কসর করলো। কাফিরুনে গিয়ে ৩ আলিফকেও কসর করতেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু আমরা যখন করতে যাব, এটা তো আমাদের, এইটা তো এক হচ্ছে প্রথমত হাফেজ হইতে হবে। মানে এটার উপরে একদম খুব কঠিনভাবে পড়তে হবে। দ্বিতীয়ত অভ্যাস করতে হবে, দীর্ঘ অভ্যাস করতে হবে, এইভাবেই শুনাইতে হবে। এরপরে এটাকে দীর্ঘ অভ্যাস করার পরে আমার আসবে। নাইলে দেখবেন কি একটা দিছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওইটা দিছেন ১ আলিফ, এটা দিছেন ৩ আলিফ। ঠিক আছে? অভ্যাসটা না থাকার কারণে একটা না একটা আউলাই ফেলাবেন, ২ টা ৪ টা এরকম আউলাই। তো আমরা ১ কে ১ টানবো, ৩ কে ৩ টানবো, ৪ কে ৪ টানবো, এইভাবেই চলে যাবে। এখন ১ আলিফ মাদ হচ্ছে কতটুক? ২ হরকত। যেমন বা 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 বাবা বা তা 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 সা সা সা। যেকোনো এক হরফকে টান দেয় মানে হচ্ছে ওই হরফটা ২ বার পড়তে যতক্ষণ সময় লাগতো। যেমন জবরে যদি টানায় সা, তাহলে সা সা, সি তাহলে সি সি, সু সু সু, এইটুক পড়তে যতটুক। এখন তাহলে ৩ আলিফ হবে কি ৬ টা হরকত পড়তে। তাহলে ১ এর ৩ গুণ আর ১ এর ৪ গুণ। এটা হচ্ছে মূল কথা। আরেকটা হচ্ছে যে আমরা ১ম দিকে যদি পরিমাণ বুঝতে সমস্যা হয়, তাহলে আরেকটা সাহায্য নিতে পারি। কিন্তু এটা অনেকের বেশি কম হয়। সেটা হচ্ছে কি ১ আঙ্গুল পরিমাণ খুলতে বা বুঝাইতে। হয়তো এরকম খুলবেন অথবা বুঝাইবেন। এবার খোলা থাকবে, বুঝাতে থাকবেন এরকম। যেমন ওয়ালাদ-দল্লিন মানে টান দেওয়ার সময় আপনি এক আঙ্গুল খুলতেছেন, ৪ টা আঙ্গুল খোলা শেষ, টান শেষ। ওয়ালাদ
ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে, এভাবে এককে এভাবে টানলেন, একটা আঙ্গুল খোলার সময় লা, মা, তা, না। ঠিক আছে, এটা আপনি একটা পরিমাণ করে নিলেন। এইবার এই যে হরফের আমরা কালকে বলছিলাম হচ্ছে মাদটা দুই প্রকার, একটা হচ্ছে মাদ্দে আস্তে, একটা হচ্ছে মাদ্দে ফারাই। মাদ্দে আস্তে মানে কি, আসল মাদ, যার কারো প্রয়োজন হয় না, যার কি হয় না, কারো প্রয়োজন হয় না, বেইস থেকেই শুরু হয় সে, এটা হচ্ছে বেইস, মাদের বেইস। আর মাদ্দে ফারঈ বা সহযোগী মাদ, সেটা এই আসল মাদের প্রয়োজন হবে। কালকে উদাহরণ দিয়েছিলাম যে নিচতলা আর হচ্ছে কি বাকি দোতলা তিনতলা চারতলা আপনি যেভাবে বলেন, তো নিচতলা হচ্ছে কি মূল মাদ, নিচতলা হচ্ছে মূল মাদ, মাদ্দে আসলি। এটা হচ্ছে এই আমাদের আলোচনা। এর মধ্যে একটা হচ্ছে মাদের হরফ, মাদের হরফ, আরেকটা হচ্ছে মাদের হরকত, আরেকটা হচ্ছে লিনের হরফ, এর পরিচয়। এখানে একটা ভালো করে খেয়াল করেন, মাদের হরফ কথাটা কি বলতেছে, হরফ, তার মানে এই টানের মধ্যে হরফের প্রয়োজন আছে। কার প্রয়োজন আছে, হরফের। মাদের হরকত, তার মানে এর মধ্যে হরকতের প্রয়োজন আছে। আর হরকত কাকে বলে আমরা তো জানি, জবরজের পেশকে বলে, এটা দিয়েই রূপান্তর হবে। আরেকটা হচ্ছে লিনের হরফ, লিনের হরফ। লিন, নিচে আমরা যাব পরিচয়, এখন বুঝি যে লিন অর্থ তাড়াতাড়ি করা, লিন অর্থ তাড়াতাড়ি করা, দ্রুত করা, এটা হরকতের মতনই পড়া। কিন্তু এটা কেন শেখানো হয়, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে হরকত বলবেন যে হুজুর হরকত তো আমরা একবার পড়ছি দ্রুত, তাহলে লিন আবার কেন বলবো। হরকত তো একটা হরফকে একবার হরকত দিয়ে পড়ে, দ্রুত পড়া হয়। কিন্তু এইখানে দুইটা হরফের একসাথে যোগ হয়, এক। নাম্বার দুই হচ্ছে এইখানে টানটা হইয়া যায়, মানে ইজি ভাবে হয়ে যায়। যেমন খাউফি, খাউফি, বাইতি, বাইতি, কুরাইশি, কুরাইশি, মানে একটু চলে যাওয়া যায়। আলাম তারা কাইফা ফাআলা। এখন বলতে পারেন যে হুজুর ভুলটা কি হলো, আমি এই যে এখানে টান দিলাম কাইফা ফাআলা, পরে না অনেক সুর দিয়া দেখবেন যে পড়তেছে কোনোই নাই। আলাম তারা কাইফা ফাআলা, কাইফা ফাআলা, কিন্তু হরকতকে কি এরকম পারা যায়, ফা ফাআলা, তখন ভুলটা সহজে মাথায় চলে আসে, কিন্তু কাই এখানে আসে না। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি, পড়ার মধ্যে, পড়ার বাইরে না। পড়ার মধ্যে আপনি যে নিয়ম কানুন বলছেন, সবই আলহামদুলিল্লাহ পালন করা হয়, কিন্তু তারাবি নামাজে তো এসব তো নিয়ম আর থাকে না তখন। তারাবি নামাজে এই নিয়ম কানুন রাখতে হবে, থাকে না বললে তো ভুল, থাকতে হবে। কিন্তু ওই যে না না আমার মাদ, মাদগুলোকে একালিফ তিন আলিফ মাদগুলোকে সংক্ষিপ্ত করা যাবে। এবং পড়ার তো কয়েকটা নিয়ম আছে, একটা হচ্ছে হাদর, একটা হচ্ছে তারতিল। ঠিক আছে, তারতিল অনুযায়ী পড়া যাবে। হদর তো পড়া বেশি টান, টান যেটাকে বলে। আর তারতিল অনুযায়ী পড়া মানে সব ঠিক রাইখা টান গুন্নাকে একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করা। বললাম না যে মানে এক একজনের স্পিড এক এক রকম থাকবে, কিন্তু মানে এইরকম না যে আলহামদুলিল্লাহ এই যে পড়ে, এরকম এই পড়ায় তো হবে না, এই পড়ায় এখন পড়লে তো এটা হইবে না। আর হয় কি, এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেকগুলো কমে গেছে। ঠিক আছে, এখন বর্তমানে এতটা নাই। এখন মোটামুটি আর একদম আস্তে আস্তে পড়লে আমাদের মুসল্লি থাকবে না, আমরা এমন দেশের লোক না। কিন্তু আগে যেমন ছিল ওই রকম পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াদ-দাল্লিন, শেষ। আলিফ লাম মিম যালিক উলাইকা হুমুল মুফলিহুন। আহ, মধ্যে কি পড়ছি, কিছুই নেই। তো বিষয়টা হচ্ছে এরকম না, এরকম পড়া যায়। যেমন ধরেন আমি সূরা ফাতিহা যদি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখানে আপনি ভুল দেখান আমাকে যে আমি একটা উচ্চারণ ভুল করছি অথবা এই করছি। এরকম তো কোন মসজিদেই হয়, যে যে আপনি যেটা দেখালেন। না, এরকমই পড়ে কম মসজিদ, এখানে এরকমই বেশিরভাগ পড়ে। এখন গ্রামগঞ্জে এগুলো একটু ইয়ে আছে, কিন্তু এরকমই আমি তো। দিনমত মনে হয় দিনমত মসজিদগুলো এরকম হয়। হুম। যারা দিনের মধ্যে ওলামায়ে দিনের মধ্যে সাথে সম্পৃক্ত, সেসব মসজিদে এইভাবে পড়ানো হয়।
মানে ধীরে দরবারি এলাকা তারা রানিং এ পড়ে। আচ্ছা ঠিক আছে, এটা একটু কথা। এরকম পড়াটাই উত্তম, বলাও এরকম যে পড়া এরকম পড়েন, বেশি সময় যায় না, 10 থেকে 15 মিনিট বেশি যায়, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। আমরা তো হাফেজ, আমরা ভালো করে জানি, আমি তো পড়াই দীর্ঘদিন, এটা ভালো করে আমার জানা আছে যে কতটুকু সময় যায়, 10 মিনিট বেশি যায়। আপনি একটা জিনিস হচ্ছে রাকাত, রাকাতে টাইম যায় কিন্তু কেরাতে কিন্তু অত টাইম যায় না। মানে রাকাত উঠা বসায় সেজদায় তারা এই যে দুরূদ শরীফ দোয়া মাসুর এগুলো সময় যায়। সূরা কেরাতে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট যায়। হ্যাঁ, এখন ওই যে সৌদিতে যেরকম পড়ে ওইভাবে তো আমাদের পড়া আসলে পড়লে মুসল্লি থাকবে না। 3-4 ঘন্টা বসে তারাবি পড়লে মুসল্লি ধরে রাখা সম্ভব না। হ্যাঁ, কত টাকাটা বলছেন আপনি 10 থেকে 15 মিনিট? আমি বলছি যে 20 রাকাতের কথাই বলছি, 20 রাকাতেই মানে ওই যে যারা দ্রুত পড়ে আর যারা আস্তে মানে মোটামুটি ভাবে পড়তেছে 10-15 মিনিটের তফাৎ থাকে সেটা বলছি। ধরেন যে লোকটা 10টায় তারা বিশেষ করতেছে আর যারা দ্রুত করতেছে 10টায় তারা বিশেষ করতেছে 15 মিনিট। কারণ আপনি খুব বেশি রাতের মধ্যে তো ওই একই পেজ পড়তেছে, একই সবকিছু করতেছে, ওই একটু ধীরে পড়তেছে একটু দ্রুত করতেছে, এরকম বেশি তফাৎ থাকে না। আচ্ছা যাই হোক, তারপরে আবার কথা আছে, যদি 3 জন তারাবি পড়ায় তখন আরো টাইম বেশি বাড়বে। এটার অনেক কারণ আছে, যে এগুলো বিষয়ে আলোচনা করবো না এখন। মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ, এই যে বললাম তিনটা, ও যে আলাম ইয়াজাল কাইদাহুম, এরকম টানগুলো হয়। তো এরকম দুইটা আছে, একটা হচ্ছে জবরের বাম পাশ জজমালা ওয়াও এবং জবরের বাম পাশ জজমালা ইয়া, এই দুইটা জায়গায় টান চলে আসে। টান কি হয়? চলে আসে, হরকতের মতন না, এটা চলে আসে। এর জন্য এটাকে সতর্ক করছে তাজবিদ যে এইখানটা কিন্তু টান হবে না, এগুলোতে টান চলে আসে, এরকম অসংখ্য আছে। আবার এইটাই টান হবে, কখন টান হবে? যখন এর পরে আমরা থামবো, ওয়াকফ করব, থামবো। যেমন লিইলাফি কুরাইশ, এই যে রাইশ, এখানে যদি মিলাই পড়ি লিইলাফি কুরাইশিন ইলাফিহিম কুরাইশিন, এখানে আর টান দিতেছি না, কিন্তু থামার পরে এটা একালিফ টান হবে। এই কারণে এই লিনটা পড়া হয়। লিনটা দ্রুত মানে হচ্ছে হরকতের সমর্থন করে না, ঠিক আছে? তো আমরা এই তিনটা বিষয় একটু দ্রুত পড়ে যাই, তারপরে বুঝবো। আল মাদ, আরবি শব্দ হচ্ছে মাদ, আমরা মদ বলবো না কখনো, ঠিক আছে? মদ বললে কি খুব বড় ভুল হবে এমন না, মদ বলার শব্দটা শুনতে ভালো লাগে না, আরবি শব্দ হচ্ছে মাদ। আল মাদুল হুরুফ আল লিনু। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। সব থেকে শুদ্ধ কথা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা দীর্ঘ স্বর করে পড়া, ঠিক আছে? একটা হচ্ছে সংক্ষিপ্ত স্বর হরকত আ ই উ, আর দীর্ঘ স্বর আ, এটা বললাম আ ই উ, আ ই উ, আর এটাকে কি বললাম, একটা টাইনা দিলাম আ ই উ, একটু শর্টটাকে কি করলাম, টানলাম, আবার আরো বেশি টানলাম আ ই উ, 3 আলিফ হয়ে গেল, আবার আরো বেশি টানলাম আ ই উ। তো এই হচ্ছে স্বরকে টানা, স্বরকে টানা, স্বর সংক্ষিপ্ত করা হচ্ছে হরকত, আর স্বরকে একটু বাড়ায় বাড়ায় পড়াকে কি মাদ বলে। মাদ, মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ স্বর করে পড়া, দীর্ঘ স্বর করে পড়া। মাদের পরিচয়, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, ঠিক আছে? হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়, এটাকে টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ হচ্ছে তিনটি, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। ও যে মাদের হরফ বললাম না, এটা তিনটা, আলিফ ওয়াও ইয়া, তবে শর্ত সাপেক্ষে। মনে রাখবো মাদের হরফ তিনটা, আলিফ ওয়াও ইয়া তিনটা, কিন্তু শর্ত হইতে হবে। সেটা কি? এই যে নিচে মাদের হরফ তিনটা, জবরের পরে, পরে মানে হচ্ছে বামে, আরবি পরে মানে কি বামে, এই কথাটা খুব ভালো করে লাগবে। ডান দিক থেকে শুরু করি না, ডান দিক হচ্ছে কি আগে, ডান দিক। এইটা যদি আমি লিখি, ঠিক আছে, পরে যদি বলি তাহলে বাম দিকে হবে, বাম দিকের হরফটা পরে। আর যদি আগে বলি তাহলে এই হরফের ডানে মানে আগে। এটা মনে রাখবো, সব ক্ষেত্রে আগে পরে বা ডানে বামে বললে এটা খেয়াল করব। কিন্তু বাংলায় কিন্তু এটা উল্টা হয়, এজন্য আমরা অনেক সময় আলাই যাই। তো জবরের পরে বা বামে যেটা পড়েন, জবরের পরে বা বামে কি হবে? খালি আলিফ থাকিলে কি থাকবে? খালি আলিফ। আলিফ কিন্তু খালি থাকে, এটা আমরা কিন্তু অলরেডি পড়ছি, মনে আছে কিনা? আলিফ কি থাকে? খালি থাকে। কিন্তু ওই যে ওই কিছু আলিফে জবর জের পেশ দেওয়া থাকে যেটা হরকত বলে,
এটা হামজা বলে, এটার জন্য আউলাই যায়, এর জন্য আমরা এই কথাটা বলতে পারি যে খালি আলিফ। এই যে এটা দেখেন, এই যে এটা দেখেন ভালো করে, জবর হইলো এরপরে এই যে বাম পাশে বা পরে খালি আলিফ। এইরকম যদি কোনো রূপ দেখেন, হরফ যেটা হোক, আপনার হরফের দিক তাকানোর দরকার নেই, ওই হরকতটাকে যেমন দূরত পড়তেন ওটাকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এই যেমন বা, এটা পড়া যদি হরকত হইতো তাহলে বা হইছে, এটাকে এই যে আলিফ হওয়ার কারণে কি হয়েছে বা। বানান করব কিভাবে, বা খালি আলিফ জবর বা, বা খালি আলিফ জবর বা, অথবা বানান এটাও করতে পারেন বা আলিফ জবর বা, এটা হচ্ছে অতি শুদ্ধ, আর বা খালি আলিফ জবর বা এটাও শুদ্ধ, বা খালি আলিফ জবর বা। এবার এবার এখানে বার জায়গায় তা দিয়ে দেন, তা খালি আলিফ জবর তা। এবার কাফ দিয়ে দেন, কাফ খালি আলিফ জবর কা, মিম খালি আলিফ জবর মা। তাহলে এখানে নুন দিলে কি হইতো, নুন জবর হইতো না, তাহলে নুন খালি আলিফ জবর কি হয় না। এরপর ওয়াও দিলে কি হইতো, ওয়াও খালি আলিফ, ওয়াও জবর কি হয় ওয়া, ওয়াও জবর ওয়া, আর ওয়াও খালি আলিফ জবর ওয়া, একটু টান দিয়া ওয়া। যে কোনো হরফ, ইয়া জবর ইয়া, ইয়া খালি আলিফ জবর ইয়া। এবার জি হুজুর, একটা প্রশ্ন ছিল। জি জি, বলছি এরকম যেখানেই থাকবে টান দিতেই হবে? এইরকম যেখানে থাকবে সেখানেই টান দিতে হবে, তবে টান দেয়া লাগবে না কিছু জায়গায়, সেটা আমরা সামনে পড়বো, সামনে আমাদের পড়া থাকবে। চারটা শব্দ আছে, আসলে এগুলো এখন না, যখন পড়া তখন বুঝতে পারবো। চারটা শব্দ আছে যেগুলোকে টানা যায় না, সেটা হচ্ছে, চারোটা হচ্ছে মানে চারটা শব্দ টানতে হয়, বাকি আর কোনো জায়গায় টানা যায় না। সেটা হচ্ছে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই চার শব্দ ব্যতীত সকল আনাতে আপনার টান হয় না। কেন হয় না, আনা অর্থ আমি, আনা অর্থ কি আমি, এই আনা এরকম লেখা থাকে আনা, এই লম্বা হামজা দিয়া তারপর আনা লেখা থাকে, আনা অর্থ আমি, আনা অর্থ হচ্ছে আমি। এখন এরকম অনেকগুলো 64টার মতো শব্দ আছে আনা কোরআনের মাঝে। এখন আরবি ভাষাভাষীরা আনাতে টানে না। হ্যাঁ, কাইফা হালুকা আনা বিখাইর, এখানে বলতেছে আনা, আনা টানতেছে না। এই যে টানতেছে না, এর কোনো ব্যাখ্যা নাই, এটা আরবি ভাষাভাষীরা টানে না তো টানে না, কোরআন শরীফের মধ্যে টানা যাবে না, মাদ হওয়া সত্ত্বেও টানা যাবে না। তো এটা কিভাবে বের করবো যে ওই আনা শব্দটা, আনা শব্দটার ক্ষেত্রেই শুধু টান হবে না, চারটা আনা বাদে, ওই চার আনা, ওই চার আনা মূলত কোনো আনা না, এই কারণে না, ওই চার আনা মূলত একটা শব্দ, আনা বা, ওটা আনা না, ওটা আনা বা পুরোটা মিলে একটা শব্দ, আনা মিলা আনাসিয়া। এটা সামনে পড়বো, ঠিক আছে, এগুলো নিয়ে এখন আলোচনা না করি, যেটা পড়ছি সেটা পড়ি। পেশের পরে বা বামে, পরে বা বামে, জজমালা ওয়াও। এখন এখানে একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর, জবরের পরে খালি আলিফ হইলো আর এখানে জজমালা ওয়াও হইলো, জজমালা ইয়া হইলো, তাহলে এটাকে জজমালা আলিফ হইলো না কেন? কারণ আলিফ কি হয় না, জজম, তাসদিদ, জবর, জের, পেশ, খাড়া জবর কোন ধরনের হরকত হইতে পারে না, যখনই হবে সেটা হবে হামজা, সেটা হবে কি হামজা, যে কারণে এটা খালি থাকে। কিন্তু এগুলোতে হইতে পারে, এর জন্য এগুলোতে হইতে পারে না, হবেই, এগুলো আবার খালি হইতে পারে না। খালি যখন হয় ওটা হুরুফে জাইদা। আচ্ছা, পেশের বাম পাশে বা পরে জজমালা ওয়াও, যেমন এই যে পেশ এর বাম পাশে জজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, তা পেশ তু, তা ওয়াও পেশ তু, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু। তারপর জের, জেরের পরে বা বামে, বামে জেরের পরে বা বামে কি হবে, জজমালা ইয়া হবে, জজমালা ইয়া। যেমন এই বাইয়াজের বি, বাজের বি, বাইয়াজের বি, তাজের তি, তাইয়াজের তি, মানে হরকতটা দ্রুত, এটা একটু টান দিয়ে তি। কাফজের কি, বানান কি বলবো, কাফ ইয়াজের কি। আচ্ছা, বানান যারা বুঝতে পারতেছেন না যে কি বলতেছি, বানানের নিয়ম মনে রাখবেন, আগে হরফ পরে হরকত, লিখেও রাখতে পারেন, ঠিক আছে, এইভাবে আমি বুঝাই সবাইকে। আগে হরফ মানে যে কয়টা হরফ আপনি বানান করতেছেন একসাথে, একসাথে এইটা আগে বলবেন, ঠিক আছে। আগে হরফ পরে হরকত, আমরা শিখছিও কিন্তু এভাবে, আগে হরফ পড়ছি তারপর হরকত শিখছি। আগে হরফ পরে হরকত, জজম তাসদিদ উজ্জ থাকবে, গোপন থাকবে, জজম তাসদিদ উজ্জ মানে কি গোপন থাকা। যেমন এই যে এটা বলতেছি কি, বা ওয়াও, বা বলছি আগে হরফ, তারপরে ওয়াও পড়বো, ওয়াও বলছি বা ওয়াও, এরপরে পেশ আছে বাতে, এটা বলতেছি পেশ,
বা ওয়াও পেশ বু, এখানে যজমটা কি করে নিছি, উচ্চ করে নিছি, গোপন। এর মানে এটার মধ্যে আছে যজম, এটা আমরা পড়ার মধ্যেই হয়ে যাবে। বা ইয়া জের বি, কিন্তু যজমটা কি রাখছি, উচ্চ রাখছি। এটা যদি তাসদিদ হইতো তখনও এভাবে উচ্চ রাখতাম। তাহলে কি বলতে পারি, আগে হরফ, আগে হরফ, আর বানান তো আপনাকে দুই হরফ করে বানান করতে হবে। আগে হরফ, আগে হরফ, পরে হরকত, যজম তাসদিদ, উজ্জ থাকবে, গোপন থাকবে, উজ্জ গোপন যা বুঝেন। তো এইটা বলতেছিলাম যে বা ইয়াজের বি। তো এইটা হচ্ছে, এই যে তিনটা হইলো, এখানে এটা হইছে সংজ্ঞা। মাদের হরফ হইলে মানে এই যে এরকম হইলে, জবরে বাম পাশে খালি আলিফ, পেশে বাম পাশে জজমালা ওয়া, জেরে বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকত, কোনটা ডান দিকের, এই আলিফ ও ইয়া, এটার যে ডান দিকে জবর পেশ জের, এই যে ডান দিকের হরকতটা হইছে, বামে হরফ গুলো না, ডানে হরকত গুলো, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে, তাহলে আপনারা এটা একটু এখনই পড়েন কয়েকবার। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, জবরের পরে বা বাম পাশে যে যেটা পড়েন, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ওয়াও, পেশের পরে জজমালা ওয়াও, জেরের পরে জজমালা ইয়া। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। আপনি একটু দেখে দেখে এখন 3-4 বার পড়েন, অনেকেই পড়েন না, পরে আর দেখা যায় আরই করেন না, এখন একটু পড়েন, পুরোটা পড়েন, দেখে দেখে পড়েন। যার জুম করা লাগবে টাইনা জুম করেন আর পড়েন কয়েকবার। যে মাদের হরফ তিনটি, জবরের পরে খালি আলিফ বা আলিফ যেটা বলেন। এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া বলতেছি না, তো খালি আলিফটা বলা যায়, আবার আলিফও বলা যায়, আলিফ সবসময় খালি থাকে। এখানে ওই যে খালি জবরের পরে যে খালি আলিফ, ওই হায়ের উচ্চারণটা কেমন একবার বলে দেন। হা হইলে হা, হ্যাঁ। আচ্ছা হা জবর হা, হা খালি আলিফ জবর হা, কেমন হবে, ওই জাস্ট টান হবে, কোন, আচ্ছা, কোনো টান নেই, মানে ওই রকমই থাকবে। আমরা বলি তাহলে হবে না। আ মানে এরকম বলতে হবে, তাই তো? বাতাস বের হবে। বলছি ওই খালি আলিফ কেন না বাতাস বলে বের হবে না, যদি সব উচ্চারণ শুনেন। জবর জের পেশ, এটা তো হরকত হইলো, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাজের উল্টা পেশ, জজম তাসজিদ মাদ গুন্না যা হোক, উচ্চারণের কোনো পরিবর্তন কখনো ঘটানো যাবে না, একদম মনে রাখবেন। হা যেটা হবে, হা ছিল টান ছাড়া, এটা টান দিয়ে বলতে হবে, হা, হা, ওই যে খালি মা। আলিফ জবর যদি না বলে বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা হ্যাঁ এটা বলে বলতে তাহলে পারবেন, এবং এইটা মানে তাসবিদের যারা উচ্চ, মানে যারা আমরা ধরেন যারা এই পড়ে তারা এভাবেই বলে, ঠিক আছে, বলতে পারবেন, কোনো সমস্যা নাই, যেন আবার ভুলে না যান, আউলে যেন না, পরে আবার গিয়ে বললেন না যে বা আলিফ জবর বা, এরকম বললেন না কিছু, বলতে পারবেন, এবং এইটাই মানে সমস্যা নাই। খালি আলিফও বলতে পারেন, খালি আলিফ বললেও তো এখানে কোনো সমস্যা নেই। হইছে, সবাই হয়ে গেছে মুখস্থ। জবরের মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, জবরের পরে বা বাম পাশে খালি আলিফ, জেরের পেশের বাম পাশে জজমালা ওয়া বা পরে জজমালা ওয়া, জেরের বা পরে বা বাম পাশে, যে যেটা মুখস্থ করতে পারেন সহজে। বাম পাশেটা মনে হয় আরো সুন্দর করে সুরে মুখস্থ হবে। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন বা, বু, বি। এইভাবে একবারে বলতে পারলে আরো সুন্দর হবে। আবার বলি, মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন, যেমনটা টানতে হবে, নাইলে আপনি কি বুঝাইছেন এতক্ষণ, বা, বু, বি, তা, তু, তি, যেটা দেন, একটা উদাহরণ দিলে হবে। বলছি যে অনেক সময় দেখা যায় জজমটা থাকে না কিন্তু ওই অটা থাকে। না এটা যেরকম কখনো হবে না, অ কনসের মধ্যে কখনো হবে না, যেমনটা দেখা যায় কনসের মধ্যে এরকম হবে না।
হাদিসে এরকম দেখা যায়। আচ্ছা, হাদিসে হইলে হইতে পারে। আমরা যেহেতু এখানে ইবারত পড়াবো না, মানে হরকত কিভাবে দিয়া করতে হয় এইটা পড়াবো না, সেহেতু ওইটার এখন বলা যাবে না। ওইটা তো বুঝতে হবে আপনার, ওইটা আপনাকে গ্রামার তুমি পড়তে হুজুর হবে। কয়েকদিন দেখেছো এরকম হবে। আচ্ছা, ওটা গ্রামার পড়তে হবে। এরপরে আপনি কোনটা আলিফ আর কোনটা হামজা এটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যদি পড়ি, এগুলো আমরা পড়ে নিবেন। এটা অলরেডি আমরা উপরে পড়াইছি। বা খালি আলিফ জবর বা। বানানটা কি পড়বেন? বানানটা বলেন তো, বানানটা কিভাবে করতে হবে? কার মনে আছে কিনা, কিভাবে বা বলছি? আলিফ জবর বা, না নুন না না, নুন আলিফ জবর না, বানানের সংজ্ঞা বলছিলাম না, একটা বা নিয়ম। খালি আলিফ জবর বা, নুন খালি আলিফ জবর না। বানানের একটা নিয়ম বলছিলাম, মনে আছে কিনা? আগে সব হরফ পড়ে, হরফ তাসদীদ উচ্চারণ। উজ্জ থাকবে, গোপন থাকবে। আগে হরফ, পরে হরকত। তাহলে কি বলবো? আগে বা, এরপরে আলিফ, দুইটাই আলিফ বললাম। এরপরে জবর বা, হরকত কোথায় আছে? বাতে। ওইটাই পড়তেছি বা, কিন্তু, জবর। বা আলিফ জবর বা। এখন আপনি সহজে এই এই আলিফ নিয়মটা মনে জবর। রাখলে মুখস্থ হয়ে গেল। আর হরকত গুলো কি মানে উচ্চারণটা কি হইতেছে? জাস্ট একটু টাইনে পড়বেন। হরকতের উচ্চারণই জাস্ট কি করতেছেন? টাইনে পড়তেছেন। এটা পড়েন, তারপরে ভুল থাকলে আমরা আগামী ক্লাসে যেটা যেটা সমস্যা থাকবে শব্দ এটা এটা ঠিক করে দেব। মাদের হরকতের পরিচয়। মাদের হরকতের পরিচয়। যেহেতু হরকত, হরকত মানে কি? জবরজের পেশ, এটা না? তো এটার মধ্যে জবরজের পেশই পাবো আমরা। মাদের হরকত তিনটা: খাড়া জবর, খারাজের, উল্টো পেশ। খাড়া জবর, খারাজের, উল্টো পেশ। খাড়া জবর, খারাজের, আমরা একটু দেখি এখানে ভালো করে দেয়া আছে কিন্তু। মানে হরফের উপরে জবরটা যে শোয়ানো থাকে ওটা না দিয়ে খাড়া করে দিছে, নিচে হচ্ছে খারাজের থাকে এবং উল্টো পেশ থাকে। এখন এটা প্রিন্ট হিসাবে ভিন্ন ভিন্ন থাকে, ঠিক আছে? প্রিন্ট হিসাবে যেমন শোয়াইয়াও দেয়, এখন সোজা এরকম দিয়ে দেয়। জবরটা কিন্তু একটু বেঁকা থাকে। কিন্তু আবার হচ্ছে আহ এরকমও থাকে এখন বর্তমানে। ধরেন এই হচ্ছে আলিফ দিলাম না, হামজা, এটা হামজা হবে, আলিফ তো হবে না, কারণ এটা হরকত দেব, এজন্য এটাকে হামজা। এই হইলো দিলাম না হামজা জবর আ, এরপরে আবারও একটা খাড়া জবর দিয়ে দিছে। এটা হচ্ছে এইখানে যে আলিফটা হইতো, এইখানে যে আলিফটা হইতো না, এটা আরো স্পষ্ট করে দিচ্ছে যে এইটাতে এটা সংক্ষিপ্ত রূপ খাড়া জবর। ওইটা উপরে উঠাই দিছে ছোট করে। আলিফুস সুগরা, এটাকে আরবিতে বলে আলিফুস সুগরা, মানে ছোট আলিফ। তো আপনাদের এখানে যারা পারতেছেন না, এটা এটা নিয়ে কোনো টেনশন নাই। কনসেপ্টে এই ধরনের কোনো ছাপা কিছু থাকবে না, একদম ডাইরেক্ট খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকবে। এটা নিশ্চিত করলাম, কনসেপ্টে কোনো ধরনের ওই ধরনের ছাপা নাই আপাতত। তো খাড়া জবর খারাজের উল্টা পেশ, খাড়া জবর খারাজের উল্টা পেশ, তিনটা। আচ্ছা, খাড়া জবর খারাজের উল্টা পেশকে কি বলে? মাদের হরকত বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। কোন হরফে মাদের হরকত হইলে, এটা সংজ্ঞা এটার, কোন হরফে মাদের হরকত হইলে, মাদের হরকত হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে? ওই হরফকে, এটা কিন্তু বামে টামে থাকবে না, ওই হরফেই থাকবে। ওই হরফের উচ্চারণটাকে কি করতে হবে আপনাকে? ওই মাদের হরফের মতন এক আলিফ টেনে পড়তে হয়। এইখানে একটা কথা আছে, সেটা ভালো করে মনে রাখবেন। মাদের হরফের মতোই, মাদের হরফের মতোই টেনে পড়তে হয়, অর্থাৎ এটা মাদের হরকতের হরফের সংক্ষিপ্ত রূপ। মূলত মূলত এটা হরকত কিছু হয় না। মাদের হরফ যেটা ছিল না, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জজমালা, পেশে বাম পাশে জজমালা, ওয়াও, যে শব্দগুলোতে এইভাবে যদি সব শব্দ লিখতো কোরআনের মধ্যে, লক্ষ লক্ষ শব্দ হইতো, তাহলে কনসেপ্টটা আরো মোটা হয়ে যেত। আমাদের হিফজ কনসেপ্ট 611 পৃষ্ঠা, এটা অনেক বড় হয়ে যেত। তখন এটা আমাদের জন্য হয়তো কঠিন হয়ে যেত, মানে জটিল হইতো নিজেদের বহন করা বা পড়তে গেলে, ঠিক আছে? আপনারা যারা বছরে একদিন পড়েন বা কনসেপ্ট উঠাই রাখেন তাদের জন্য জটিল হইতো না, মানে কনসেপ্ট খুব সম্মানের জন্য উঠে রাখতে রাখতে ময়লা ধরে গেছে। যারা দেখেন 24 ঘন্টা ধরে পড়তে হয়, বিভিন্ন রকম করতে হয়, টেবিলের কাছে থাকে, তাদের কিন্তু কষ্টকর। তো বিষয়টা হচ্ছে অবশ্যই কনসেপ্ট সবারই টেবিলের কাছেই থাকবে, টেবিলের উপরে যেন থাকে, খুব দূরে না থাকে। বিষয়টা হচ্ছে যে যেই শব্দগুলোকে ওই ইয়া, আলিফ ওয়াও ইয়া, এইটা উঠাইয়া নেয়ার কারণে, সংক্ষিপ্ত করার কারণে শব্দ বিকৃত ঘটে না।
ঠিক আছে, ওই শব্দগুলো থেকে এগুলো সংক্ষিপ্ত করা হয়েছে। আবার যেগুলোতে শব্দ বিকৃত ঘটে যায়, ঠিক আছে, শব্দ বিকৃত ঘটে যায় মানে মানুষ উল্টা পড়তে পারে, শব্দ বিকৃত ঘটবে, ওইখান থেকে উঠায় নাই, ঠিক আছে, ওইখান থেকে উঠায় নাই, মূল শব্দের মধ্যে রেখে গেছে। এর জন্য মাদের হরফও আছে আর হরকতও আছে, ঠিক আছে। সংক্ষিপ্ত রূপ বলতে বুঝতে পারছেন, যেটা বিকৃত ঘটবে এরকম সম্ভাবনা আছে, ওগুলো মাদের হরফই রেখে গেছে। আর যেটা বিকৃত ঘটবে না ওইটা সংক্ষিপ্ত করে কি করছে, মাদের হরকতে পরিণত করছে। এতে করে অনেক হরফ কম কম দেয়া গেছে। তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ, মাদের হরকত কয়টা, খারা জবর খারাজের উল্টা পেশ। তাহলে মাদের হরকত হচ্ছে তিনটা, খারা জবর খারাজের উল্টা পেশ। মাদের হরকত হইলে ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হয়, ডানের হরফকে কিন্তু না, ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরকত মানে হচ্ছে মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। এই যে এখন এটা কিভাবে পড়বো, বা খারা জবর বলবো, কি বলবো, বা খালি জবরের জায়গা বলবো কি খারা জবর, বা খারা জবর, বা ইয়া খারা জবর, ইয়া, র খারা জবর, র, মিম খারা জবর, মা, লাম খারা জবর, লা। প্রত্যেক হরকতকে কি করব, জাস্ট খারা জবর বলতেছি আর এক আলিফ টেনে পড়তেছি, আর কিছু না, যেটা আছে ওই মাদের হরফ ওভাবেই পড়বো। এই যেমন এটা যদি পড়ি, হামজা, হামজা উল্টা পেশ উ, হামজা পেশ উ, হামজা উল্টা পেশ উ, উচ্চারণের কোনো পরিবর্তন ঘটে না। হা পেশ হু, হা উল্টা পেশ হু, ওয়াও পেশ হু, ওয়া উল্টা পেশ হু, টান দিতে হবে হু। হামজাজের ই, হামজা খারাজের ই, হাজের হি, হা খারাজের হি, ইয়াজের ই, ই চাপ দিয়ে, আর ইয়া খারাজের ই। লিনের হরফের পরিচয়। লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়ে পড়া। আসলে লিনের দুইটা অর্থ পাওয়া যায়, একটা হচ্ছে শাব্দিক ভাবে লিন অর্থ নরম করা, আর মাদের এখানে আসলে, তাসবিদের পরিভাষায় আসলে এটা হচ্ছে দ্রুত পড়া। তো দুইটা কথাই ঠিক আছে, কার্যকর দুইটাই। একটা হচ্ছে যে লিন মানে হচ্ছে দ্রুত পড়া, কিন্তু এটা ওয়াও ইয়ায় থাকার কারণে অনেকে ইয়াকে শক্ত করে ফেলে, যেমন এই কাইদা, কাইদা, কাইফা, কাইফা, এরকম ইয়াকে শক্ত করে। ইয়া কখন শক্ত হবে, যখন তার উপরে হরকত থাকবে। হরকত ছাড়া ইয়া কখনো কি হয় না, শক্ত হয় না। যেমন ইয়াকা না'বুদু, ইয়া, এটা কেন শক্ত হয়েছে, কারণ ইয়ার উপরে জবর আছে, ইয়া। তো জবর জের পেশ বাদে তো আর অন্য কোনো সময় কি হয় না, শক্ত হয় না। যেমন ধরেন আপনি জজম আছে, তখন শক্ত হবে না, তখন নরম করেই পড়ে যেতে হবে ইয়াকে। তা কিভাবে হইতেছে, কাইফা, কাই কাই কাই, এই যে ইয়াটা ধরছে, এটা শক্ত বুঝাবেই না, শুধু ইয়ার উচ্চারণটা আসবে কাই কাই, ঠিক আছে। তো এইটা বুঝাচ্ছে যে নরমও থাকবে। আর দুই নম্বর হচ্ছে দ্রুত পড়া, কাইফা কাইফা কাইদা, দ্রুত পড়ে যাওয়া। তো একভাবে একটা অর্থ বললে আপনার সব আসতেছে, যে লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়ে পড়া, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করে পড়া। লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে, জবরের বাম পাশে জজমালা, ওয়াও, জবরের বাম পাশে জজমালা। পরেও বলতে পারেন, বাম পাশে বলতে পারেন, ওইটা পরে পড়াইছি, এটা বাম পাশে পড়াইছি, যেন আপনারা দুইটা মিলাই পড়তে পারেন। জবরের বাম পাশে বা পরে একই কথা, জজমালা ওয়াও ইয়া। একটু খেয়াল করেন, এইখানে পেশ ছিল আর এখানে জের ছিল, ওইটা মাদের হরফ। আর ওইখানে আলিফের আগে জবর ছিল, আর এটা উল্টা যাচ্ছে, দুইটাই জবর এরপরে ওয়াও ইয়া হবে, ঠিক আছে, দুইটাই জবর এরপর কি ওয়াও ইয়া। খুব সহজ কিন্তু, জবরে বাম পাশ জজমালা ওয়াও, জবরে বাম পাশ জজমালা ইয়া। আর লিনার হরফ যেমন বা ওয়াও জবর, বানান করব বা ওয়াও জবর বাও, বাও বাও, কোনো টান দিব না, বাও। তাও ওয়াও জবর তাও, কাফ ওয়াও জবর কাও, মিম ওয়াও জবর মাও, বাইয়া জবর বাই, তাইয়া জবর তাই, কাফিয়া জবর কাই, মিমিয়া জবর মাই। এটা কি হলো, লিনিয়ার হরফ হইলে তার ডান দিকের, ওই মাদের মতনই সংজ্ঞাটা আসতেছে, লিনিয়ার হরফ হইলে তার ডান দিকের হরকত কে, এইখানে এসে বলতে হবে। ওইখানে আসলে এক আলিফ টেনে পড়া, আর এখানে বলতে হবে নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, যেটা অর্থ আছে ওইটাই, নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। তাহলে এটাও একবার কয়েকবার পড়ি আমরা, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। লিন হরফ দুইটি, জবরে বাম পাশ জজমালা ওয়াও, জবরে বাম পাশ জজমালা ইয়া। লিনা হরফ, লিনা হরফ হইলে তার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন বাও বাই তাও তাই। আচ্ছা আমরা যদি এখানে একটু পড়ি,
বা ওয়াও জবর বাও, বাইয়া জবর বাই, বাউ বাই। তা ওয়াও জবর তাও, তাইয়া জবর তাই, তাও তাই। থা ওয়াও জবর তাও, তাইয়া জবর তাই, তাও তাই। জিম ওয়াও জবর যাও, জিমিয়া জবর যাই, যাও যাই। হা হা ওয়াও জবর হাউ, হাউ হাউ, পাল্টা নাই কিন্তু। হাউ, হাই, হাই। এরপরে খ ওয়াও জবর খও, খাও না কিন্তু। খ ছিল এটার সাথে ওয়াও যোগ হয়েছে। খও, খাই, খাও, খাই। দাও, দেই, লাও, রেই। পাল্টাইছে? এটা কি শক্ত হয়েছে? হয় নাই। লাও, রেই, রও, রই, যাও, যাই, সাও, সেই, সাও, সেই। তারপর হচ্ছে সও, সই, দও, দই। পাল্টে নাই কিন্তু। দও, দই, তও, তই, লও, লই। আচ্ছা, আপনার টান দিয়ে দিই, তাহলে আপনার পড়তে ভালো হবে। এই যে লও, জয়। এরপরে আও, আই, গাও, গাই, সাও, সেই, ঔ, ওই। পাল্টে নাই কিন্তু, নরম হয়ে যায় নাই, ভারী আছে। ঔ, ওই, খেও, খেই, লেও, লেই, মেও, মেই, নেও, নেই, ওয়াও, ওয়াই, ওয়াও, ওয়াই। ওয়াও গলি আছে কিন্তু। ওয়াও, ওয়াই। খেয়াল করবেন, ওয়াও এটা হরফ পড়ছিলাম, ওটার মধ্যে আলিফ ছিল, মাদ ছিল, কিন্তু এটা কিন্তু ওইটা না, এটা হচ্ছে দ্রুত পড়া। ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ওয়াও জবর ওয়াও, মধ্যে কোনো আলিফ নেই। ওয়াও, ওয়াও, ওয়াই, ওয়াও, ওয়াই, ওয়াও, ওয়াই, আও, আই, হাও, হাই, ইয়াও, ইয়াই। এই পর্যন্ত হচ্ছে এটা লেকচার শিট। এরপরে এটা আপনাদের কালকে পড়া থাকবে, আপনারা দেখবো যে আপনারা এটা করতে পারেন কিনা। এখানে হরকত আছে, হরকত কি করতে হয়? দ্রুত করতে হয়। মাদ আছে, মাদকে কি করতে হয়? একালিফ টেনে পড়তে হয়। লিন আছে, লিন কি করতে হয়? আবার হরকতের মতন দ্রুত করতে হয়। দেখবো এটা আপনারা কতটা ক্যাচ করতে পারছেন, ধরতে পারবেন। এই অনুশীলনী গুলো থাকবে, আগামী ক্লাসে এটা পড়ানো হবে। যে লেকচার শিট নিয়ে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে বলেন ওইটা নিয়ে, বুঝতে পারেন নাই কোনোটা? আচ্ছা, আমাদের 9 মিনিট বাকি আছে। আমরা আরেকটা ক্লাস, আরেকটা বিষয় আলোচনা করবো। আসলে আমাদের সময় কম, ঠিক আছে? আমরা 9 মিনিট বলতে 1 ঘন্টা হইতে, আমরা একটু ধৈর্য ধারণ করে ক্লাস করি। এটা খুব সহজ। জজম, ঠিক আছে? আমরা যেটা পড়ছি জজম। জজম মানে কি? আমরা যে বলি না, বাংলায় কি বলি? স্বরে আম ও আম। এই যে মকে ধরলাম আম, তারপরে ধরেন আরো যত রানে স্বরে আব আব, স্বরে আব আব। তারপরে যে কোনো একটা স্বরে আল আল, এই যে ধরলাম আল, এই ধরনের যত কিছু ধরলাম, ঠিক আছে? এই যে একটা মানে হরফকে বা বর্ণকে, বাংলায় বর্ণকে ধরি, এটার জন্য আলাদা কোনো চিহ্ন প্রয়োজন হয় না। ইংলিশে এল, এল, এটি এট, এই যে ধরলাম, এটা ধরার জন্য আমাদের কোনো চিহ্নের প্রয়োজন হয় না। কিন্তু আরবিতে আপনাকে এটার জন্য একটা চিহ্ন ব্যবহার করতে হবে। আপনি যখন কোনো একটা হরফ ধরবেন, তখন একটা চিহ্ন ব্যবহার করতে হবে। এইটার নামই হচ্ছে কি? জজম। এই জজমের আরবি নাম হচ্ছে কি? সুকুন। ঠিক আছে? সুকুন। যার উপরে হয় তাকে সাকিন বলে, মানে ধরে ফেলা, সাকিন বলে। ঠিক আছে? তো আপনি যেটা বুঝেন জজম, সাকিন, সুকুন, যেটা বুঝে নিতে পারেন। জজম, সাকিন, সুকুন, কাজ কি? ধরা। ধরে কয়বার? একবার ধরে। স্বরে আম, আম। আরবিতে নিয়ে আসেন, হামজা মিম জবর আম, একবার ধরছে। তারপরে তাল, তয়কার তাল, তাল। হ্যাঁ, তয়কার তাল, তাল। আর আরবিতে কি হচ্ছে? তা লাম জবর তাল, তা লাম জবর তাল। তো এইটাই হচ্ছে জজমের কাজ। এইবার একটু মনে রাখবেন, আরবি এরকম 29টা হরফ কি জজম ধরতে পারে, একদম 29টা হরফ, কোনোটা বাদ যাবে না, 29 হরফ জজম ধরতে পারে। এর মধ্যে থেকে 5টা হরফ জজম হওয়ার পরে, 5টা হরফ, বাকি 24টা হরফ নরমাল। এটা কিভাবে মনে রাখবেন? ধরেন বাকি 24টা হরফ হচ্ছে ধরতে পারেন হচ্ছে, ধরেন কাঠ বা অন্য কিছু, যেটার বাড়ি দিলে কি আসে না, ওভাবে ফিরে আসে না শব্দ। কিন্তু এই 5টা হরফ হচ্ছে স্টিল ধরতে পারেন, যেটার উপরে বাড়ি দিলে শব্দ আসে, অর্থাৎ ধ্বনির প্রতিধ্বনি আসে। যেমন আমরা আটকা কোনো জায়গায়
রুম বা এর মধ্যে কথা বললে মাল জিনিস না থাকলে কি হয়, কথাটা আবার রিপিট হয়, যেটাকে আমরা এখন বর্তমানে মাইকের মধ্যে দেখি যেটাকে ইকো সাউন্ড বলে। একবার একটা কথা বললে ওটা রিপিট হয়। ঠিক এইরকম 5টা হরফ আছে যেটা কথাটা রিপিট হবে, ধ্বনির প্রতিধ্বনি হবে, যেটাকে আরবিতে বলে কলকলাহ। যেটাকে আরবিতে কি বলে, কলকলা। এরকম হরফ 5টা। এই 5টা হরফ আপনারা পড়ে আসছেন অলরেডি। কফ, ত, বা, জিম, দাল। অফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ হচ্ছে মনে রাখবেন নিশ্চিল হরফ, কলকলার হরফ, প্রতিধ্বনি হরফ, যেরকম মনে রাখেন। অফ, ত, বা, জিম, দাল। অফ, ত, বা, জিম, দাল। বাকি হরফে কোনো রিয়াকশন করে না। এই 5 হরফে আসলে কি করে, রিয়াকশন করে। শেষ। এই লেকচার শিটের মোটামুটি আলোচনা আপনাদের শেষ করা হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট পড়বো। আসুকুন ওয়াল কলকলা। সুকুন জজম, ঠিক আছে, সুকুন হচ্ছে জজম। এই যে জজম, উপরে যে মাথা বাঁকা চিহ্ন আছে তাকে জজম বলে। আরবি হরফ একটির সাথে অপরটির মিলিয়ে পড়ে, ঠিক আছে, মিলিয়ে পড়ার জন্য একটা আরেকটার সাথে মিলিয়ে পড়ার জন্য অন্যতম মাধ্যম কি, জজম। জজম ব্যবহার করতে হবে আপনাকে মিলিয়ে পড়তে হইলে। জজমওয়ালা হরফ হরকত ছাড়া পড়া যায় না। বুঝেন না এই বিষয়টা, আমরা একটু বুঝতে সমস্যা হইতে পারে। যে একটা হরফের জজম আছে, ওইটা তো প্রথমে আসতে পারে না, ওইটার আগে কোনো একটা হরকতওয়ালা হইতে হয়। জজমের উচ্চারণ আপনি হরকত ছাড়া ধরতে পারবেন না। যেমন আ, হামজা জবর আ, কিন্তু হামজায় জজম, এর উচ্চারণ কি হবে, যতক্ষণ পর্যন্ত তার পিছন থেকে হরকত না ধরবেন সে পড়তে পারবে না। এটাই কথা বলা হইতেছে। জজমওয়ালা হরফ কি করা যায় না, হরকত ছাড়া একা পড়া যায় না। জজমওয়ালা হরফ তার ডান দিকের, এই সংজ্ঞাটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। এটা খুব জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এটা অবশ্যই মুখস্থ করবেন। জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আচ্ছা, এটা আবার এত সমস্যা করে। আচ্ছা, জজম দেখতে কেমন হয় আমরা একটু ভালো করে দেখি। এইটা হচ্ছে কি, ধরেন একটা মানুষের মতন। মানুষ দেখতে যেমন চেহারা ভিন্ন ভিন্ন হয় ভিন্ন অঞ্চলের জন্য, ঠিক এরকম, কিন্তু সবই কিন্তু মানুষ, ঠিক এরকম। দেখেন, কয়েকটা ছাপা আমরা এই পর্যন্ত দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে নুরানি ছাপা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা এটাকে বলি মাছের কাঁটা, ঠিক আছে, নুরানি টাইপ মাছের কাঁটা বলি। মানে মাছের কাঁটা, দেখেন এটা এরকম, হ্যাঁ। এইটা আবার এইটাকে একটু ঘুরাই দেওয়া, মানে এটা এইদিকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব টাইপ, যেগুলো সৌদি আরব থেকে প্রিন্ট হয় এগুলো এই টাইপের থাকে, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে বিভিন্ন দেশে ব্যবহৃত বা আধুনিক টাইপ বলতে পারি আমরা, এটা আধুনিক। এটা গোল এখন ব্যবহার হয় জজম। দেখতে পারবেন হাদিস টাদিস পড়লে কনসেপ্টের মধ্যে পাওয়া যায়। যেমন আরব দেশের কনসেপ্টে পাওয়া যায়। এর পরেরটা হচ্ছে ইন্দো পাক, এটা এশিয়া মহাদেশে ব্যবহার হয়। আর এটা ধরেন আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব দেশেই ব্যবহার হয়। এশিয়ার দেশে কোথায়, হিফজুল কোরআন শরীফের মধ্যে। যারা আমরা হাফিজি পড়ি তারা এটাকে আমরা মনে রাখি হচ্ছে কমার মতন। কার মতন, কমার মতন, কোনো মধ্যে ফাঁকা থাকে না। বাংলাদেশে একটা প্রসিদ্ধ কোরআন হচ্ছে ইমদাদিয়া, ইমদাদিয়া প্রকাশনী। আপনারা যারা কোরআন সংগ্রহ করবেন তারা অবশ্যই এমদাদিয়া প্রকাশনীর কোরআন সংগ্রহ করবেন। এতে করে আপনার মানে ভুল থাকে না। কোরআনের মধ্যে তো কোনো ভুল থাকে না, লাইনটা কাইটা যাবে শেষ বলতেছি। প্রিন্টেড ভুল হয়, যেটা এমদাদিয়ায় সচরাচর হয় না। আমরা সব হিফজখানে এটা পড়ানো হয়। ইমদাদিয়া প্রকাশনী। ঠিক আছে, ভালো থাকবেন। আগামী দিন এটা ডিটেলস আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।